নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মহিলারা তারা নিজেদের যে কোনো সমস্যার কথা অনেক সময় লুকিয়ে রাখতে চান, কখনো লজ্জায় আর কখনো নানা রকম পরিস্থিতি বা কাজের চাপে। তাদের শরীরের ভিতরে যে কোনো সমস্যা হচ্ছে সেটা তারা বুঝেও অনেক সময় প্রকাশ্যে আনতে চান না, যার ফলে কি হয়, অনেকটা দেরি হয়ে যায়। এরকম একটা সমস্যার কথা আজকে আপনাদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করব। লজ্জা নয়, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কারণ এই অসুখটা এমনই যে এই অসুখটা যদি সঠিক সময় নির্ধারণ করা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব হতে পারে। ব্রেস্ট ক্যান্সার। আর আমাদের মধ্যে রয়েছেন ব্রেস্ট অঙ্কো সার্জন ডক্টর নেহা চৌধুরী। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একদম মহিলাদের জন্য এই এপিসোডটা শুরু করব এবং মহিলাদের বিভিন্ন সমস্যার কথা তারা বুঝেও বোঝেন না বা তারা পরিবারের কাছে বলতেও চান না। তো ম্যাম, ফার্স্ট যেটা বিষয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার, এই ব্রেস্ট ক্যান্সার যে বিষয়টা, এটা বোঝবার জন্য কি উপায় রয়েছে বা বোঝার উপায় কি? দেখুন, ব্রেস্ট ক্যান্সার আনলাইক পেটে ক্যান্সার বা ওভারিয়ে ক্যান্সার, এটা বোঝার খুবই ইজি এন্ড খুবই সোজা, কারণটা মোস্ট অফ দ্য সিমটমস যে লক্ষণগুলো হয় ওটা ইজিলি বোঝা যায়। সবথেকে কমন লক্ষণ হচ্ছে ব্রেস্টে একটু গিল্টি বা লাম্প হওয়ার, অ্যান্ড ওই লাম্পটা আপনি যদি রেগুলারলি নিজেকে এক্সামিনেশন করবেন, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, আপনি আপনার ব্রেস্টে ফিল অ্যান্ড ফর্মে একটু অ্যাওয়্যার থাকলেই আপনি বুঝবেন কি কোনো একটু নতুন গাঁট বা লাম্প এসেছে। অ্যান্ড এই লাম্পটা ইউজুয়ালি পেনলেস হয়, মানে কোনো ব্যথা হয় না, কিন্তু দ্য ফ্যাক্ট কি এটা পেনলেস, ওটা সব থেকে বড় রেড ফ্ল্যাগ সাইন। সো আমরা বলি পেনলেস প্রোগ্রেসিভ লাম্পস, যেটা পেনলেস মানে কোনো ব্যথা নেই, অ্যান্ড প্রোগ্রেসিভ মানে আস্তে আস্তে সাইজ বেড়ে যাচ্ছে, ওটা ইজ দ্য বিগেস্ট সাইন অফ হ্যাভিং আ ব্রেস্ট ক্যান্সার। বাইরে থেকে ফিল করা যাচ্ছে, তাহলে আপনি লাম্পটা আগে থেকে বুঝতে পারবেন যদি আপনি সতর্ক থাকছেন। নিপল দিয়ে কোনো রকম ডিসচার্জ, স্পেশালি যদি এটা রক্ত ডিসচার্জ হচ্ছে, সো ব্লাড স্টেন ডিসচার্জ ইজ অ্যাগেন আ রেড ফ্ল্যাগ সাইন, স্পেশালি যদি একদিকে হচ্ছে আর একটা সিঙ্গল ডাক মানে সিঙ্গল ফুটো থেকে আসছে, সো ওটা একদমই ইগনোর করা উচিত নয়। ওটা হলে আপনাকে তাড়াতাড়ি ডাক্তার কাছে যেতে হবে, ইউ হ্যাভ টু টেক কনসালটেশন। নিপল যদি আমরা দেখছি ভিতরে পুল হচ্ছে, যেটা আমরা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, তার মানে আমরা এটা বলি নিপল রিট্রাকশন। সো অগেন দ্যাট ইজ এন ইম্পর্টেন্ট সাইন। ব্রেস্টে এন্টায়ার শেপ বা সাইজটা বেড়ে যাচ্ছে অপোজিট ব্রেস্টে কম্প্যারিজনে, তাহলে অগেন আমরা মানে উই উইল থিঙ্ক কি কিছু অবনর্মাল আছে। ব্রেস্টের স্কিনটা, ত্বচাটা যদি আপনি দেখছেন মোটা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, বা আমরা যেটা বলি অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স, মানে অরেঞ্জে যে খোসা হয়, কমলা নিম্বুয়ে যে খোসা হয় তার উপরে যেরকম স্মল ডটস হয়, ওইরকম অ্যাপিয়ারেন্স যদি আমরা দেখি, এটা আমরা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে পিওদে অরেঞ্জও বলি, ওই অ্যাপিয়ারেন্সটা অ্যাগেন ইজ ভেরি সিগনিফিকেন্ট সাইন অফ ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, এটা ছাড়া যদি বগলে আমাদের আর্মপেটে কোনো অ্যাক্সিলায় কোনো আমরা লাম্পটা ফিল করতে পারি, বা কোনো স্কিনে কোনো আলসার বা কোনো ঘা যেটা ভালো হচ্ছে না, মানে দিন এটা থেকে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাগেন আ সাইন। বেসিক্যালি এইগুলো খুবই অবভিয়াস অ্যান্ড ভিজিবল সাইন, আমরা দেখতেই পারবো, দেখতেই বুঝতে পারবো, এটা হিডেন সাইন নেই। কোনো একটু সাইনটাও হলে আপনি যদি তাড়াতাড়ি কনসালটেশন করলেই আপনি বুঝতে পারবেন, এটা অ্যাডভান্স হবে। কোন বয়সের মহিলাদের এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি? 45 বা 50 ইয়ার্সের পরে বেশি হয়। আমরা দিন বেশি ইয়াঙ্গার পেশেন্ট বা কম বয়সী মহিলাদেরকে দেখছি যারা আমাদের ওপিডি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসছেন, অ্যাজ ইয়াং অ্যাজ 21, 22 ইয়ার্স, 28 ইয়ার্স। আমার একটা পেশেন্ট আছে, শি ইজ 21 year old। সো কম বয়সেও হতে পারে। দ্য ইয়াংগেস্ট পেশেন্ট যেটা আমি দেখেছি দ্যাট ইজ 21 ইয়ার্স। আমার কলিগ আছেন একজন, উনি 17 ইয়ার্স গার্লকেও দেখেছে উইথ ব্রেস্ট ক্যান্সার, বাট ইউজুয়ালি অ্যাডাল্ট এজ গ্রুপে হয়, বেশিরভাগ বেশি বয়সে আফটার 40-45 হয়, বাট কম বয়সেও হতে পারে। বহু
একটা প্রচলিত ভুল ধারণা রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার হলেই পুরো ব্রেস্টটা বাদ দিয়ে দিতে হবে। আপনি যেটা একটু আগে বললেন সেটা কম বয়সী হোক বা বেশি বয়সী হোক, মহিলাদের ব্রেস্ট বাদ দেওয়াটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ বা বিরাট বড় সমস্যা। তাহলে আপনি কি বলবেন, ব্রেস্ট ক্যান্সার সার্জন হিসাবে ব্রেস্ট কি বাদ দিতেই হবে ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে? সো একদম আপনার প্রশ্নটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একদমই নয়, আমাদের কাছে যতগুলো ব্রেস্ট সার্জারি হচ্ছে অলমোস্ট 70% কেসেসটা ব্রেস্ট কনজারভেশন সার্জারি আমরা করছি, মানে ব্রেস্টটা বাঁচিয়ে অপারেশন করছি, ব্রেস্টের ফর্মটা শেপটা মেনটেন করে ম্যানেজ করে। অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি মানে আমরা ব্রেস্ট লাম্পটা যেটা বার করছি তার জন্য যে গর্তটা তৈরি হয়ে যাচ্ছে ওটা কোনো রকম প্লাস্টিক সার্জারি টেকনিক দিয়ে আমরা ফিল করে দিচ্ছি, সো দ্যাট ব্রেস্টে আগের রকম শেপটা চলে আসে। তার ছাড়া যদি যে আমরা রেস্ট 30% বলছি, যাদেরকে ফর ডিউ টু অ্যাডভান্স ডিজিজ বা মাল্টিসেন্ট্রিক ডিজিজ, ম্যাস্টেক্টমি বা রিমুভাল অফ ব্রেস্ট করতে হচ্ছে, ওনাদের জন্য অনেকগুলো অপশন আছে হোল ব্রেস্ট রিকনস্ট্রাকশন জন্য। মানে আমরা আবার নতুন করে ব্রেস্টটা বানিয়ে দিতে পারি নিজেদের বডি টিস্যু দিয়ে বা ইমপ্লান্ট দিয়ে। অ্যান্ড এইসব প্রসিজার্সগুলো একদম সেফ, অঙ্কোলজিক্যালি সেফ অ্যান্ড সেরকম আনঅ্যাপ্রোচেবল নয় কি এটা শুধু বিদেশে হচ্ছে, আমরা রেগুলারলি করছি এখানে অ্যান্ড ইন আ ভেরি অ্যাফোর্ডেবল রেট আমরা করছি। সো ইট ইজ টোটালি উইদিন রিচ অফ কমন পপুলেশন। আরেকটা জিনিস আছে, অনেকবার পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করে কি না ম্যাম আপনি পুরো ব্রেস্টটা বাদ দিয়ে দিন, আমি চাইছি না কি ফিউচারে রেকারেন্স আসে। সো মোর দেন 30 ইয়ার্স মানে 30 বছর থেকে বেশি রিসার্চ এটা প্রুভ করে দিয়েছে দ্যাট ব্রেস্ট বাঁচিয়ে যদি আমরা অপারেশন করি বা পুরো ব্রেস্টটা বাদ দিয়ে দিই, ফিউচার রেকারেন্স বা আপনি কত বছর আপনার লাইফ থাকবে ইনফ্যাক্ট ব্রেস্ট বাঁচিয়ে সার্জারি করার বেশি বেটার। ইট ইজ বেটার ইন টার্মস অফ আপনার স্কারটা ছোটো হবে, আপনার বডি ব্যালেন্সটা মেনটেন হবে। সো ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করা ইজ অ্যাবসলিউটলি সেফ। ব্রেস্টে যদি কোনো লাম্প আসে বা কোনো গাঁট আসে বা বগলে যদি আসে, সেই ধরনের ছোট টিউমার মানেই কি সেটা সবসময় ক্যান্সারাস হবে? একদম নেই। সো আগেন আমি একটু স্ট্যাটিস্টিক্স কোট করছি। ওপিডিএ যদি 100 পেশেন্ট ব্রেস্টের লাম্প বা কোনো রকম গিল্টি নিয়ে আমাদের কাছে আসে, তার ভিতরেও শুধু 20 উইল বি ক্যান্সার, 80 আউট অফ দোজ উইল বি বিনাইন লাম্প। মানে 80% লোকের গাঁটগুলো নন ক্যান্সারাস লাম্প হয়। আচ্ছা, ফাইব্রোঅ্যাডিনোমা, সিস্ট, অনেক রকমের নন ক্যান্সারাস সিস্ট। তাহলে ব্রেস্টে আপনি যদি জাস্ট লাম্প ফিল করছেন তাহলে একেবারে ভয় পেয়ে যাবেন না কি এটা ডেফিনেটলি ক্যান্সার। আপনি গিয়ে ডক্টরকে দেখান, আমরা ইভ্যালুয়েট করব, হতেই পারে দ্যাট দিস ইজ বিনাইন লাম্প। এই যে বিনাইন লাম্পগুলোর কথা আপনি বললেন, সেগুলোর কি ট্রিটমেন্টও অপারেশন? নট অলওয়েজ। সো ডিপেন্ড করছে আপনার বিনাইন লাম্পটা কী। যদি এটা ইউজুয়ালি আমরা দেখি পেরিমেনোপজাল এজ গ্রুপে যাদের পিরিয়ডস জাস্ট শেষ হচ্ছে, মেনোপজ আসার সময় চলে এসেছে, ওদের অনেক সময় আমরা দেখি ব্রেস্টের সিস্টগুলো তৈরি হচ্ছে অ্যান্ড সিস্টটা একটু লাম্পে হিসাবে ফিল হয়। সো ফর আ ব্রেস্ট সিস্ট সিম্পল ট্রিটমেন্ট আছে, জাস্ট আমরা সিস্টকে অ্যাসপিরেট করে দিই, মানে একটা নিডল দিয়ে সিরিঞ্জ দিয়ে ওই ভিতরে জলটা আমরা টেনে নিই অ্যান্ড ওটা দ্যাট লাম্প উইল ভ্যানিশ। ওটাই ট্রিটমেন্ট। খুবই সোজা, খুবই সিম্পল, ইমিডিয়েট ট্রিটমেন্ট। তাছাড়া যদি আপনার ফাইব্রোঅ্যাডিনোমা আছে, ফাইব্রোঅ্যাডিনোমা খুবই কমন একটু ব্রেস্ট লাম্প, বিনাইন লাম্প, অপারেশন করা সবসময় দরকারও হয় না। যদি সিঙ্গেল ফাইব্রোঅ্যাডিনোমা, ছোটো ফাইব্রোঅ্যাডিনোমা আছে লেস দেন 3 সেন্টিমিটার, বাড়ছে না সাইজটা, তাহলে আমরা ওটা অবজারভেশনেই কমফোর্টেবলি রাখতে পারি, অপারেশন করার দরকার নেই। অ্যাজ লং অ্যাজ ফাইব্রোঅ্যাডিনোমা বাড়ছে না, অনেকবার বেড়েই যাচ্ছে 3-4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলি কি ওকে ইউ ক্যান কনসিডার সার্জারি। আচ্ছা, আপনাদের যে রোগ নির্ণয়ের যে পদ্ধতি সেটা কিভাবে? আমরা এটা বলি ট্রিপল টেস্ট। সো ট্রিপল টেস্টে মানে কি, সব থেকে আগে পেশেন্ট আমাদের কাছে আসবে অ্যান্ড আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন করবো, পেশেন্টের ডিটেলসগুলো জানবো, হাত দিয়ে পেশেন্টকে এক্সামিনেশন করবো। সেটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ট্রিপল টেস্ট। সেকেন্ড পার্ট অফ ট্রিপল টেস্ট হচ্ছে ইমেজিং, মানে কোনো রকমে আলট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফি করা হবে। ইমেজিং দেখে যদি আমরা আবার উই আর ফিলিং সাসপিশিয়াস কি না এটা কিছু আছে, দেন দ্য থার্ড পার্ট অফ ট্রিপল টেস্ট হচ্ছে উইচ ইজ আ টিস্যু ডায়াগনোসিস, মানে ইউজুয়ালি আ ট্রু কাট বায়োপসি, নিডল দিয়ে ওখান থেকে মাংস টুকরো নিয়ে ওটা মাইক্রোস্কোপে নিচে দেখার।
অনলি বায়োপসি এর রিপোর্টটা আপনাকে 100% জানাতে পারবে কি এটা ক্যান্সার কে বেনাই। বায়োপসি ছাড়া 100% বলার ইম্পসিবল। ইউজুয়ালি আল্ট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফি দিয়ে আমরা একটু রিজনেবল আইডিয়াটা আনতে পারি কি এটা কোন কোন রকমের রোগ, বাট কনফার্ম করার জন্য বায়োপসি করতেই হয়। আচ্ছা, সো বায়োপসি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস। একদম ম্যাডাম, আমরা ট্রিটমেন্টের প্রসঙ্গে আসবো, কিন্তু ব্রেস্ট ক্যান্সার নিয়ে না কয়েকটা মিথ রয়েছে। যেমন নাম্বার 1 মিথ হচ্ছে যে ডিওডোরেন্ট যারা প্রচুর ইউজ করেন মহিলারা বগলে বা তাদের হতে পারে। নাম্বার 2 হচ্ছে ব্রা পরলে হতে পারে। নাম্বার 3 হচ্ছে যে ব্ল্যাক কালারের কোনো ড্রেস ইউজ করলে নাকি ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সেস বেড়ে যায়। ইভেন ব্ল্যাক কালারের ব্রা ব্যবহার করলে নাকি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আপনি কি বলবেন? So of course আপনি you've started with the correct word myth বা ভুল ধারণা, and please use deodorant. We don't want people to stink. আমরা চাইছি না that আপনাদের মানে ওই স্মেলটা। So deodorant is very important to use. You smell well, আপনি ভালো আপনার মানে স্মেল আসবে, and there is no evidence, কোনো এরকম proven scientific evidence নয় that this will increase risk of breast cancer. Second হচ্ছে bra বা black dress, underwire bra, padded bra, black bra, fluorescent bra, neon bra, আপনার যা ভালো লাগে আপনি পরতে পারেন। there is no evidence কি bra color বা bra wiring বা ডিউরেশন অফ ওয়ারিং অফ ব্রা মানে সারাদিনও পরে রাখতে পারেন, ওটা দিয়ে আপনার ব্রেস্ট ক্যান্সারের রিস্ক চেঞ্জ হবে না একদমই। অ্যান্ড আরেকটা যেটা প্রশ্ন আমার আপনার কাছে রয়েছে সেটা হচ্ছে যাদের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করানো হয়, যে অনেক মহিলা তাদের ব্রেস্টের আকৃতিটা বা সাইজটা হয়তো ছোট, তিনি চাইছেন যে ব্রেস্টের আকৃতিটা বড় করতে, অথবা যাদের একটু বড় তারা চাইছেন একটু ছোট করতে। এরকম করলে তাহলে কি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আসতে পারে? নো, অ্যাগেন নো। ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা অগমেন্টেশন সার্জারিজ অ্যাগেন ওরা খুবই সেফ অ্যান্ড খুবই সিম্পল প্রসিজার্স, খুবই তাড়াতাড়ি করা যায়। অ্যান্ড রিডাকশন যেটা আপনি বলছেন ব্রেস্টের সাইজটা ডিক্রিজ করার, অ্যাগেন ওদের ওই রিডাকশনে শুধু কসমেটিক রিজন অনেকবার হয় না, অনেকবার ফাংশনাল রিজনের কারণে আমরা রিডাকশন করি। বিকজ খুব হেভি ব্রেস্ট হলে ব্যাক এক হয়, শোল্ডার প্যাড গ্রুভিং, there are a lot of problems because of heavy breast. তো রিডাকশন করলে ওই পেশেন্টে বা ওই মহিলার অনেকই লাভ হয়, অ্যান্ড দে আর ভেরি সেফ সার্জারিজ। সার্জারি করে ব্রেস্টের ক্যান্সারের রিস্ক একদমই বাড়ে না। আর একটা মিথ যেটা আমার মাথায় আসছে ইজ পেশেন্ট যেটা মানে অনেক পেশেন্টই আমাদের জিজ্ঞেস করে বায়োপসি করলে কি রোগটা ছাড়িয়ে যায়। এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক অলমোস্ট 3 to 4 times a week আমি ওপিডি এটা পেশেন্টকে বুঝাই দ্যাট বায়োপসি ইজ সেফ, get biopsy done, and the way I explain patient is that আপনার রোগটা একটা ডাব্বায় ক্লোজড বক্সে নয় কি আমি একটু হোল করে দেবো ওটা বাইরে চলে আসবে বায়োপসি করলে। সো it has artery, vein, lymphatics going in and going out anyways. So if cancer tumor cell has to spread, it will anyway spread. জাস্ট বায়োপসি করলে আপনার ইনক্রিজ স্প্রেড হয়ে যাবে সেরকম নয়। বায়োপসি ইজ সেফ। ইয়ার্স অফ রিসার্চ, অনেক বছরের রিসার্চ এটা প্রুভ করেছে কি বায়োপসি করলে রোগটা ছাড়ায় না, ইনক্রিজ হয় না। অ্যান্ড বায়োপসি যেরকম আমি বলি এটা গোল্ড স্ট্যান্ডার্ড, বায়োপসি ছাড়া ডায়াগনোসিসও পসিবল নেই। সো বায়োপসি যদি আপনার ডাক্তার বলছেন প্লিজ গেট ইট ডান। একদম। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে ব্রেস্ট ফিডিং কতটা ইম্পর্ট্যান্ট? ভেরি ইম্পর্ট্যান্ট অফকোর্স। ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ক্যান্সার রিস্কটা ডেফিনেটলি অ্যান্ড খুবই ইজি হিসাবে রিডিউস করে। সো অ্যাজ লং অ্যাজ পসিবল প্রত্যেক মহিলাই ব্রেস্ট ফিডিং করার উচিত। কিন্তু আই অলসো ফিল সামটাইমস ব্রেস্ট ফিডিং একটু ওভার রেটেড, ইন দ্য সেন্স দ্যাট অনেকবার আমাদের কাছে মহিলারা আসে হু আর নট ম্যারিড or who decide not to get married and not to have children, or মহিলারা যাদের ব্রেস্ট ফিডিং হতে পারছে না ফর হোয়াট এভার রিজন অ্যান্ড বাচ্চাদের টপ ফিড দিচ্ছেন, অ্যান্ড উনি মানে দে ওয়ারি টু মাচ দ্যাট আমি তো ব্রেস্ট ফিড করাইনি, এবার কী হবে, আমার ব্রেস্ট ক্যান্সার হবেই কি? সো ইট ইজ নট লাইক দ্যাট কি আপনি ব্রেস্ট ফিডিং করাবেন না তাহলে ব্রেস্ট ক্যান্সার হবেই না। ব্রেস্ট হবেই মানে ব্রেস্ট ফিডিং আপনার একটু স্লাইট ইনক্রিজড প্রোটেকশন দিচ্ছে ফ্রম ব্রেস্ট ক্যান্সার, বাট ইট ইজ নট an absolute reason, so don't worry about it.
মেন ট্রিটমেন্টটা কি, মানে আপনাদের ট্রিটমেন্টের কীভাবে আপনারা এগিয়ে যান? সো ব্রেস্ট ক্যান্সারে মেইনলি 3টে পদ্ধতি হয় ট্রিটমেন্টে: সার্জারি, সিস্টেমিক থেরাপি অ্যান্ড রেডিয়েশন থেরাপি। ইউজুয়ালি আমরা যে বায়োপসি করছি, ফ্রম দ্যাট আমরা জানি একটা রিসেপ্টর স্টেটাস। ব্রেস্ট ক্যান্সারে অনেক রকম ভ্যারাইটি, হরমোন পজিটিভ বা ট্রিপল নেগেটিভ বা HER2 পজিটিভ ভ্যারাইটি। ডিপেন্ডিং অন কোন ভ্যারাইটি আপনাদের ক্যান্সারে কোনটা ভ্যারাইটি, আমরা এই ডিসিশনটা নেব কি আগে আপনার কিমোথেরাপি হবে কি আগে সার্জারি হবে। অলসো ডিপেন্ডিং অন দ্য স্টেজ, আপনি কোন স্টেজে আসছেন, টিউমারের সাইজটা কি, বগলে নোটে ছাড়িয়েছে কিনা। অ্যান্ড দেন আমরা ডিসিশন নিচ্ছি নিও অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, মানে সার্জারি আগে কিমোথেরাপি হবে বা অ্যাডজুভেন্ট কিমোথেরাপি হবে, সার্জারি পরে কিমোথেরাপি হবে। ওয়ান্স উই হ্যাভ টেকেন দ্যাট ডিসিশন, যদি আমরা আগে অপারেশন করছি তাহলে আমরা অপারেশনে উইল গো হেড উইথ অপারেশন। ইউজুয়ালি আমরা ব্রেস্ট কনজারভেশন অফার করি ইফ পসিবল। যদি ম্যাস্টেকটমি করতে হয় তাহলে আপনার কাছে রিকনস্ট্রাকশনের অপশন আছে। আপনি যদি না করাতে চান তাহলে ম্যাস্টেকটমিও করাতে পারেন। আফটার দ্যাট দের ইজ অপশন অফ কিমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি। কিমোথেরাপি ছাড়াও অনেকগুলো নিউয়ার মেডিকেশনস আছে, লাইক ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এন্ডোক্রাইন থেরাপি। সো এটাও পার্ট অফ সিস্টেমিক থেরাপি, যেটা আপনার ক্যান্সার সেলকে ফুল বডি থেকে কিল করা হেল্প করে। অ্যান্ড থার্ড হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন ইজ ইউজুয়ালি অ্যাগেন 15 to 20 ডেজের ডিউরেশনে হয়। এটা দিস ইজ কাইন্ড অফ রেজ দ্যাট আর গিভেন টু দ্য লোকাল ব্রেস্ট টিস্যু টু কিল দ্য ক্যান্সার সেল। অনেকবার পিপল আস্ক আস হোয়াট ইজ কিমোথেরাপি, পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে কিমোথেরাপি কী। কিমোথেরাপি বেসিক্যালি স্যালাইনের মাধ্যমে দেওয়ার কিছু ইঞ্জেকশন আছে, যেটা সাইক্লিক্যাল হিসাবে দেওয়া হয়। মানে আজকে যদি একটা কিমোথেরাপি দেওয়া হয়েছে, দ্য নেক্সট কিমোথেরাপি অ্যারাউন্ড 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে হবে। এরকম কিমোথেরাপি ইউজুয়ালি 6 মান্থসের ডিউরেশনে দেওয়া হয়। ইউজুয়ালি কিমোথেরাপি অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 4 to 6 মান্থসের ডিউরেশনে দেওয়া হয় ইন আ সাইক্লিক্যাল ওয়ে, যেটা আমি বলেছি। অনেকবার এই প্রশ্নটাও আসে, ম্যাম কিমোথেরাপি কি খুব পেইনফুল, কি সহ্য করা যাবে না, হেয়ার ফল হবে? সো ডেফিনেটলি আমি এটা বলবো না কি কিমোথেরাপি একদমই মানে কোনোই সাইড এফেক্ট হবে না, বাট মোস্ট অফ দ্য সাইড এফেক্ট যেটা কিমোথেরাপির জন্য হয় ওটা আপনারা টলারেট করতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট নাই। প্লাস মডার্ন মেডিসিন দিয়ে, সাপোর্টিভ মেডিকেশন দিয়ে ম্যাক্সিমাম মহিলারা কিমোথেরাপি টলারেট করতে পারে। হেয়ার ফল যেটা হয় ওটা টেম্পোরারি, ওটা জাস্ট যতক্ষণ কিমোথেরাপি চলছে হেয়ার ফল হবে। কিমোথেরাপি স্টপ করার পরে উইদিন 2 to 3 মান্থস হেয়ারটা আবার চলে আসে, অ্যান্ড হেয়ারের কোয়ালিটিটাও ভালো করে মানে গুড কোয়ালিটি হেয়ার আসে। সো ইট ইজ এ টেম্পোরারি স্যাক্রিফাইস ফর আ লাইফ লং বেনিফিট। একদম। ব্রেস্ট ক্যান্সার হবার পর, তার সঠিক চিকিৎসার পর তিনি যখন সুস্থ হয়ে যাবেন, তারপর তিনি কি মা হতে পারবেন? ইয়েস, অফকোর্স। আমাদের উই হ্যাভ লট অফ পেশেন্টস যাদের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা শেষ করার পরে প্রেগনেন্সি প্ল্যান হয়েছে, সাকসেসফুল প্রেগনেন্সি হয়েছে, অ্যান্ড দে কাম টু আস উইথ দেয়ার চিলড্রেন অলসো, অ্যান্ড খুবই ভালো লাগে এটা দেখতে। সো এটা পসিবল, কিন্তু অনেকগুলো ক্লজ আছে তার পিছনে। সো আপনি যদি ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিস সময় আপনাকে জানাতে হবে কি আমি ফিউচারে প্রেগনেন্সি ট্রাই করতে চাই, আচ্ছা, তাহলে চিকিৎসা স্টার্ট করার আগে আপনার ফার্টিলিটি প্রিজার্ভেশন কাউন্সেলিং হবে, এন্টায়ার ওয়ার্কআপ হবে। আপনার এজ হিসাবে, আপনার ফার্টিলিটি পোটেনশিয়াল হিসাবে অনেকগুলো অপশনস আমরা অফার করতে পারি। রাইট ফ্রম দ্য ফ্যাক্ট কি আমরা উই ক্যান স্টার্ট উইথ সিম্পল ইঞ্জেকশনস ডিউরিং কিমোথেরাপি, যেটা আপনার ওভারিয়ান ফাংশনটা প্রিজার্ভ করতে পারে, বা অ্যাডভান্স টেকনিক্স লাইক উসাইড বা এমব্রায়ো প্রিজার্ভেশন, সেটাও অফার করা যায়। মানে আপনার ওভারি বা ওভামগুলো, আপনার বডি যে এগ সেলস হয় ওটা আমরা ক্রায়ো প্রিজার্ভ করে দিই, অ্যান্ড ফিউচারে ওটা মানে প্রিজার্ভেশন থেকে বাইরে এনে আবার রিইমপ্লান্ট করা যায় বডি। এটা কেন করা হচ্ছে? বিকজ অনেকবার কিমোথেরাপি দিলে ওভারিয়ে ফাংশন কমে যায়, অ্যান্ড ওই এগ সেলসগুলো থাকে না। So that is why embryo বা oocyte preservation offer করা যায়, and this can be done successfully. Of course there has to be a detailed discussion, but possible আছে। আচ্ছা, লাস্ট যেটা বলবো ম্যাম, ব্রেস্ট ক্যান্সার এত বাড়ছে কেন? ব্রেস্ট ক্যান্সার বাড়ছে কেন? সো দ্যাট ইজ অ্যাগেন আ কোয়েশ্চেন টু স্পেকুলেট।
যেটা আমি ভাবছি ওয়ান অফ দ্য থিং ইজ দ্যাট ফার্স্ট ইজ ব্রেস্ট ক্যান্সার বাড়ছে, বাট অলসো ব্রেস্ট ক্যান্সার বেশি ডিটেক্ট অ্যান্ড ডায়াগনোস হচ্ছে। মানে প্রবাবলি আজ থেকে 40 ইয়ার্স আগে অলমোস্ট 50% মহিলার যাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, দে উড নট নো কি আমার ব্রেস্ট ক্যান্সার, অ্যান্ড উনি এমনি মানে চলে যেতেন। বাট টুডে অ্যাওয়ারনেস বাড়ছে, সো উই আর ডায়াগনোসিং, ডিটেক্টিং মোর ক্যান্সার। ডেফিনেটলি ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সটাও একটু বেড়েছে বিকজ অফ হোয়াট এভার এনভায়রনমেন্টাল ইস্যুস, hormones, antibiotic pollution, lifestyle. So it is a combination of both. Third thing which I feel is social media and connectivity, because we are also well connected with each other. Amader friends, family বা distant relative একটাও কেস হলে we all get to know about it. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং সবথেকে যেটা আসার কথা জানতে পারলাম যে ব্রেস্টের লাম্প হয়েছে বা ছোট একটা সিস্ট হয়েছে, সেটাকেই আমরা ভয় পেয়ে ব্রেস্ট ক্যান্সার ভাববো না। তার জন্য আমাদের দরকার সঠিক সময়ের চিকিৎসকের কাছে যাওয়া। এরকমও তো হতে পারে যে আপনার কোনো অপারেশন লাগবেই না, সেই লাম্পটা ভালো হয়ে যাবে। এছাড়া অনেকগুলো মিথ রয়েছে, সেই মিথগুলো ম্যাডাম কিন্তু একে একে ভাঙলেন, যেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল। তো আশা করি যে সমস্ত মহিলারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদের এই আলোচনা ভীষণভাবে কাজে আসবে। আর আপনারা লুকিয়ে না রেখে শেয়ার করুন আমাদের সাথে, আমাদের কমেন্ট বক্সে এসে। আপনার লজ্জা নয়, আপনাকে জানতে হবে আপনি কিভাবে ভালো থাকবেন, কারণ আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে পুরো সোসাইটি ভালো থাকবে। সবাই ভালো থাকুন, নমস্কার।